শুরু করছি নিস্তব্ধ গোধূলি। লিখেছেন সোহনা খাতুন মল্লিকা। পর্ব 17। সকাল সকাল উঠে বাড়ির সবাই সেজেগুজে পাশের গ্রামে যাবার জন্য তৈরি হচ্ছে। তখনকার সময় ওই এলাকার মানুষ ততটা ধার্মিক ছিল না। হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকতো, একেবারে বাংলা সংস্কৃতি। বড় বংশে কারো বিয়ে হলে সেখানকার বিশেষ অতিথি হতো হায়দার বাড়ির সবাই। জাহিদ জলিল এর অনেকগুলো বছর যাবৎ শহরে থাকে। ওখানেই ব্যবসা, ওখানেই চাকরি। বছরে 2 কি 3 বার আসতো গ্রামে, তাও ব্যবসায়িক কাজে। সুজা যাওয়া আসা করতো প্রায় প্রায়। চারপাশে আলো ফুটেছে। জলিল মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শালুকের সাজা শেষই হচ্ছে না। ইশারা বেগম গহনাগাটি দিয়ে গেছেন, ওসব দিয়েই নীল শাড়িতে সাজছে শালুক। সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো অজয় আর জয়। জয়ের পরনে সাদা লুঙ্গি। জলিল জিজ্ঞেস করলো, হইচই করছিস কেন তোরা? তারা কিছু বলার আগে রাজু আর জমশেদ হায়দার এলেন। সাথে জাহিদ, জসিম, বকুল ওরাও ছিল। বকুলকে নীল শাড়িতে অমায়িক সুন্দর লাগছে। জামশেদ হায়দার জাহিদ আর জলিলকে বললেন, তোমরা প্রথমবার গ্রামের অনুষ্ঠান পালন করবা, তাই এসব সাহেবী পোশাক ছেড়ে বাঙালি পোশাক পরো। বৌমারা, তোমরা দেখবা কোথাও যেন নজর না হয়। রাজু রাজু এসে দুটো সাদা লুঙ্গি সোনালি পাড় রেখে চলে গেল। জাহিদ এমনিতে তো বাবার বাধ্য সন্তান কোনোদিনও ছিল না, তবে তাকে কখনো অসম্মানও করেনি। তার কথা না শুনলেও আজ শুনতেই হলো। বকুল ঝট করে শ্বশুরমশাইকে বলে দিল, আচ্ছা আব্বা। ঘরের মধ্যে জলিল, জাহিদ, বকুল আর শালুক দাঁড়িয়ে রইল। জলিল লুঙ্গি হাতে নিয়ে বলল, এই সাদা বিধবা থান কাপড়ের নাম লুঙ্গি? এটা পরে বাইরে যেতে হবে, তাও অনুষ্ঠানে? শালুক বলল, বিধবা কেন হবে? আপনি জানেন লুঙ্গি আমাদের বাঙালি পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক? জাহিদ ভেঙচিয়ে বলল, ওই ওনার মতো এক টুকরা কাপড় যদি ওই ঐতিহ্যবাহী পোশাক হয়, তাহলে আমি এমন ঢ্যাঙ্গা মারা বাঙালি হতে চাই না। আমি পাকিস্তান চলে যাব। আপনি এভাবে বলছেন কেন? লুঙ্গি পরলে ছেলেদের দেখতে ভালোই তো লাগে। আব্বা যখন বলে গেছে মানে পরতেই হবে। এটা কেমন জেদ জাদু? অমনি জেদ। জলিল ভাই, আপনিও পরবেন, কোনো বাহানা চলবে না। কিন্তু বকুল, এটা পরে কিভাবে? শালুক, তুই পরিয়ে দে। তুই তো জানিস শিমুলকে কত পরিয়েছিস। আচ্ছা আপা। জুয়েলারি না শালি পরায় দিবে? আমারেও শালি পরায় দিবে? শালি পরাবে মানে? আমিও পারি বেশ, ঘরে চলুন। আগে সবাই এই লুঙ্গি পরানোর জন্য জলিল আর জাহিদের সাথে চুলোচুলি করত। জামশেদ হায়দার থেকে ইশারা বেগম সবাই চেষ্টা করেছে, কেউ পারেনি লুঙ্গি পরাতে। জোর করে 2 ভাইকে সাদা লুঙ্গি পরিয়েছে 2 বোন, সাথে পাঞ্জাবি। নিচে প্যান্ট থাকা সত্ত্বেও জলিল বারবার লুঙ্গি টেনে টেনে ধরছে, কখন আবার খুলে যায়। জাহিদকে দেখে জলিল বলল, হা হা দা ভাই, এবার মানিয়েছে কালুয়া কামলা, পারফেক্ট। হ্যাঁ রে, তোকে তো পুরো একদম গেওয়া মার্কা খাঁটি বাঙালি কালুয়া লাগছে। কি জ্বালা, আমরা কেন কালুয়া কামলা আর বউগুলা সুবহানাল্লাহ। ঠিক কইছস, বিষয়টা খুব হৃদয় বিদারক। চুচ্যার, কিন্তু সাবধান। ওহে মোর কালুয়া কামলা, নজর দিয়া লুঙ্গি সামলা। ধর কেউ যদি মারে টান, মান ইজ্জত জয় পাকিস্তান। বকুল আদেশের স্বরে বলল, হাসাহাসি পরে করবেন, এখন চলুন। জাহিদ আর জলিলকে লুঙ্গি পরিহিত দেখে বাড়ির সবার চক্ষু চড়ক গাছ। ইশারা বেগম মিচকি হাসি দিয়ে বললেন, ওরে বাপরে, আমার বাবু আর খোকারে তো একদম জমিদারের মতোই লাগতাছে, মাশাআল্লাহ। জমেলা বলল, এরম অসাধ্য কেডাই সাধন করলো? আমার বৌমারা, সাবাস বাঘের বাচ্চা। শ্বশুরের মুখ থেকে প্রশংসা শুনে 2 বোনের আনন্দ দেখার মতো। জাহিদ মস্করার কণ্ঠে বলল, এম্বা শ্বশুর পাইলে কি আর লাগে, তবে লুঙ্গি পয়রা কিন্তু শান্তি আছে নারে জল্লা। আমি আপাতত টানাটানি ছাড়া কোনো মন্তব্য করতে পারছি না দা ভাই। আরাম তো আছে, কিন্তু খুলে যাওয়ার ভয়ে আমার আরাম তোমার পাকিস্তানে চলে গেছে। বেশ খানিকক্ষণ পর তারা পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তাদের সাথে চারুলতা আর শিমুলও ছিল। বাসার তরু, বিনয়, চম্পা ওরা আলতা বানু সহ তাহেরা বানুদের বাড়ি গেছে। কথায় আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। 2 মেয়ের সাথে দুর্ঘটনা হওয়ায় এখন চারু, তরু এদেরকে বাড়িতে একা রেখে কোথাও যায় না চম্পা। বড় বাড়িতে বিশাল, চারু, শিমুল ছিল। বিশালকে ডাকা সত্ত্বেও সে আসেনি। জাহিদ চারু আর শিমুলকে নিয়ে গেছে সাথে করে। বিশাল বাড়িতেই আছে। সে এখন মাদকদ্রব্যের প্রভাবে কঠিন রোগে আক্রান্ত। বমির সাথে মাঝে মাঝে রক্ত বেরিয়ে আসে। চম্পা বেগম ধরতে আসলে সে তাচ্ছিল্য করে বলে,
যার আমার চোখের পানি দেখে মন গলে নাই, আশা করি হ্যাঁ আমারে কাফনের কাপড়ে দেখাও পরোয়া করব না। বকুলের খুব খারাপ লাগে তার জন্য, চোখের পানিও ফেলে, কিন্তু কোনো লাভ হয় না। জাহিদ সুজয়ের বিষয়ে কোনো কথাই শোনে না। কতবার বলেছে অন্তত মারধর করতে তো মানা করুন, জাহিদ তাও শোনেনি। বকুল সুজয়কেও বলেছে, কিন্তু সে না কোনো জবাব দিয়েছে, নাই মারধর থামিয়েছে। সুজয়ের ব্যাপারে কেন সবাই এত উদাসীন তার খবর কেউ দেয়নি বকুলকে। সুজয় আগে থেকে রাফসানদের বাড়িতে চলে গেছে, তার সাথে জেনিফার আর শেহরান সুলতানও আছে। স্টেশন থেকে সোজা রাফসানদের বাড়ি গেছে। সকাল 9 কি 10টার দিকে রাফসানদের মাতব্বর বাড়ি পৌঁছেছে হায়দাররা। তাদের বাড়িও অনেক বড়, মাঝখানে নৃত্য বা সভা পরিবেশনের বিশাল জায়গা। রাখি তালুকদারদের সাথে আগে থেকেই পরিচিত হয়েছে রাফসান আর হায়দারদের। ঘটক মূলত জামশেদ হায়দারি। এদের সাথে জলিল আর জাহিদের পূর্ব পরিচিতির মাধ্যম হলো জলিল। রাখির বোন রাফা তালুকদার জলিলকে সেই 6 বছর ধরে পছন্দ করত। জলিল যেদিন বাড়ি আসতো কোনো না কোনো ছলে রাফা হায়দার বাড়ি যেত। বিগত 1.5 বছর সে তার ভাই রাত তালুকদারের সাথে শহরে থাকতো। এর মাঝে জলিলের বিয়ে হয়ে গেছে শুনে রাফার মাথায় আগুন ধরেছিল। সে মনে মনে শুধু শালুককেই খুঁজছে। শালুকের চেয়ে রাফা অনেক ফর্সা, তবে তাও শালুকের মতো সুন্দর নয়। চালাক শিক্ষিত মেয়ে, তবে শালুকের মতো শালীন নয়। হায়দারদের সবার প্রবেশ হলো রাফসানদের মাতব্বর বাড়িতে। সবাই তাদেরকে সম্মান জানালো, তবে ছেলের বউদের কেউ দেখতে পেল না। অন্দরমহলে গিয়ে রাখির মা রানী তালুকদার বললেন, আপনাদের বৌমারা তো চাঁদের মতোই সুন্দর। ও মা গো, তোমরা দুইটা তো আরো সুন্দর, জিতছেন আপা। ইশারা হায়দার একটু হাসলেন। রানী তালুকদার আবার বললেন, তে আপা, আপনার বৌমারা কি অনুষ্ঠানে অংশ নেবে না? নিব না কেরে, তুমি আইজে ফিট খেয়া যাইবা। বৌমা যাও, তোমরা তৈয়ার হয়ে আসো। চারু তুমিও যাও। চুমকি আর বন্যা যাইব না, হেরা পুয়াতি তো। আচ্ছা আপা, আসো বৌমা, আমি তোমার করে সাজঘরে নিয়ে যাইতেছি। বকুল, শালুক, চারু এদের 3 জনকে সাথে নিয়ে রানী তালুকদার সাজঘরে নিয়ে গেল। শালুক আর বকুলকে দাসীরা লাল পেরে সাদা শাড়ি ভারী গহনাগাটি পরিয়ে তাদেরকে সাজিয়ে দিল। চারুকে সাদা ভারী লেহেঙ্গা পরিয়ে দিল। এসবের কারণ জমিদার বাড়ির বৌমারা কেমন নাচে তা যাচাই। জমেলা, ইশারা, হায়দার তাদের সময় থেকেই এমনটা চলে আসছে, তবে সময়ের সাথে সাথে বাধ্যবাধকতাও কমে এসেছে। চাইলেই মানা করতে পারত, তবে ইশারা হায়দারের সম্মান রক্ষাতে বকুল বা শালুক কেউ মানা করেনি। আর চারুকে বকুল অনুমতি দিয়েছে। অনুষ্ঠান শুরু হলো রাফা আর তার দলের নাচ দিয়ে। সামনে বসার জায়গাতে বসে আছে জমশেদ হায়দার, জসিম হায়দার, জাহিদ হায়দার, রাত তালুকদার, রিপন তালুকদার, অজয়, সুজয়, বাকি ছেলেরা পিছে দাঁড়িয়ে আছে। বড় নৃত্যমহলের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে জনতা। উপর থেকে নিচে দৃষ্টি রেখেছেন ইশারা হায়দার, জমেলা, রানী তালুকদার সহ বাকি মহিলাগণ। বন্যা চুমকিও তাদের সাথে বসেছিল। চারু সবার মাথা নষ্ট করা নাচ নেচেছে। গোল চক্র দিয়ে তার নৃত্য ক্ষমতার প্রকাশ করেছে। রাফসান তার নাচ দেখেও না দেখার ভান করেছিল। আসলে চারু রাজি না হওয়ার কারণ জয় হায়দার। জয় 2 দিক থেকে দুজনকে ভাঙিয়েছে। তাছাড়া জয়ের প্রতি চারুর কোথাও না কোথাও একটু দুর্বলতা ছিল। গান বাজছে, জয় মুগ্ধ দৃষ্টিতে চারুর নাচ দেখছে। চারুর নাচ শেষ। আহ্বায়ক ঘোষণা দিল, এবারে নৃত্য পরিবেশন করবে আমাদের জমিদার বাড়ির বউরা, জমশেদ হায়দারের পুত্রবধূগণ, সন্ধ্যা হায়দার এবং বেলি হায়দার। করতালিতে চারপাশ ভরে উঠল। প্রকৃতিও তাদের 2 বোনের নাচের তৃষ্ণায় তৃষ্ণাত্ম হয়েছিল বোধহয়। তারা নৃত্যমহলের মাঝে এসে দাঁড়াতেই চারপাশে কোথা থেকে গাঢ় মিষ্টি গন্ধ ছড়িয়ে গেল। চারপাশের প্রদীপ আর মোমবাতির আলোগুলো আরো ঝকমকে হয়ে উঠল। রাতের আধার আরো বেড়ে গেল। চারপাশে ছেয়ে গেল নিস্তব্ধতা। তাদের দিকে আর দৃষ্টিতে তাকিয়ে রইল রজন, নুরুল ব্যাপারীর ছেলে। জাহিদের তাকে চোখে পড়ল, তবে সে কোনোই প্রতিক্রিয়া দেখালো না। বকুল একবার অনুমতির জন্য জাহিদের দিকে তাকালো। জাহিদ হেসে চোখ দিয়ে অনুমতি পাঠিয়ে দিল। শালুকের কোনো প্রয়োজন পড়ল না জলিলের অনুমতির। যদি জলিল রেগেও যায়, ফ্যাচ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেবে, ব্যাস জলিল গলে যাবে। তাছাড়া শাশুড়ি মা তো আছেই। গান শুরু হলো। চারপাশে এক ঝাঁক আরো নরনারী নাচছে, মাঝখানে 2 রূপসী বাঙালি।
মুহূর্তে সেই বাড়িতে পা রাখলো বিত্তশালীদের আরেক দল, বংশী হাওলাদারের বাড়ির লোক। নুহাশ হাওলাদার এসেছে আজ সকালে। তখনও সে চেয়ে থেকে দেখেছে হায়দার বাড়ির মহিলাদের মোটর গাড়িতে উঠতে। তাদেরকে দেখে তার কেমন যেন লাগছিল, ভেতরটা কুগাইছিল। কিন্তু সে তার বকুল ফুলের দর্শন পেতে শেখ বাড়িতে রওনা দিয়েছিল। বাড়িতে ঢুকে বিশালের করুণ পরিস্থিতি দেখে তার ভীষণ কষ্ট হয়েছিল। বিশাল তাকে নেশার ঘরে শুধু এতটুকুই বলতে পেরেছে, বকুল, শালুক আর চারু পাশের গ্রামের অনুষ্ঠানের বাড়ি গেছে। নুহাশ হাওলাদারেরও সেখানেই নিমন্ত্রণ ছিল। বকুলকে দেখার জন্য সে আগে শেখ বাড়িতে রওনা দিয়েছিল। বিশাল আর কোনো কথা বলেনি, ঘুমিয়ে গেছে। নুহাশ তার গায়ে চাদর তুলে দিয়ে দ্রুত পায়ে রওনা দিয়েছে রাফসানদের বাড়ির উদ্দেশ্যে। বকুল আর শালুকের নাচ শেষ হতে তারা আবারও সাজঘরে ফিরে গেছে। শালুক ঝটপটিয়ে শাড়ি বদলে লাল একটা লেহেঙ্গা পরে দৌড় দিয়েছে শাশুড়ির কাছে। ভেবেছে জলিল বোধহয় বকতে এলো বলে। সেখানে যেতে রাফার সাথে ভালো করে কথা বলতে বলতে এক পর্যায়ে রাফা বলে ফেললো, তুমি কোনো দিক দিয়ে জলিল ভাইয়ের বউ হওয়ার যোগ্যতা রাখো না, শুধু একটু চেহারায় যা আছে। দুর্ঘটনাটা না হলে আজ তোমার জায়গায় আমি থাকতাম। তুমি তো ঠিক করে নাচতেও পারো না, যেটুকু পারো আমার মতো পারো না। সে তো বকুল ছিল বলে। শালুক তার কথায় ভীষণ অপমানিত বোধ করে। দুর্ঘটনা না হলে রাফা জলিলের বউ হতো, মানে জলিল পরিস্থিতির শিকার হয়ে শালুককে বিয়ে করেছে। এসব ভালোবাসা দেখাতে জলিল বাধ্য হয়েছে। জলিল রাফাকে পছন্দ করত, এটা ভেবে শালুক রাগে দুঃখে নিজের আপার কাছে যেতে পা বাড়ালে ইশারা হায়দার তার হাত ধরে বললেন, কোন হারে যাইতাছো? অপমানের জবাব দিবা না? তোমার শ্বশুর তোমার বাঘের বাচ্চা কইছে, বিড়ালের লাগান লেজ গুটাইয়া পালাও কেন? যাও আর প্রমাণ দিয়ে আসো তুমি হায়দার বাড়ির যোগ্য বৌমা, সেরার সেরা। তোমার পায়ের বেরি আমি খুইলা দিতাছি, যাও। শালুকের চোখে মুখে অগ্নি ঝলসে পড়ছে, রাগে চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে আছে। রাফার সামনে গিয়ে সে জমিদারদের মতো কণ্ঠে বলল, চলো তোমাকে প্রমাণ দিচ্ছি, যে পড়বে সে হারবে। নৃত্যমহলের মাঝে জড়ো হলো আরো একদল, মাঝখানে শালুক আর রাফা। শালুকের অগ্নিমূর্তি রূপ দেখে জলিল কিছুই আজ করতে পারল না। জলিলের ভেতরটা কেমন মট করে উঠল। তার বোকা সঙ্গী আজ এরকম রেগে গেল কেন? সে কখনো এমন রাগে না। জাহিদের সাথে একবার চোখাচোখি হতে জাহিদ ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। জলিল জবাবহীন শালুকের দিকে চেয়ে রইল। গানের তালে শালুক গোল করে ঘুরে ঘুরে নাচছে। গানটাও যেন চারিদিকে ঝড় তুলে দিচ্ছে। শেষ মুহূর্তে গিয়ে 7 চক্করে রাফা মাথা ঘুরে পড়ে গেছে, কিন্তু তবুও শালুক থামছে না। 20 চক্কর দেওয়ার পর তার পা কেটে রক্ত বেরিয়ে গেছে। ইশারা বেগম বুঝলেন শালুক ভীষণ রেগে গেছে। জলিল ভরা সমাজের লোকের মাঝে উঠে গিয়ে শালুকের হাত ধরে তাকে থামালো। শালুক জোরে জোরে শ্বাস ফেলছে, ভনভন করে তার মাথা ঘুরছে, পা ছিলে রক্ত পড়ছে। তৎক্ষণাৎ জলিল তাকে পাজা কোলে তুলে অন্তর্মহলে রওনা দেয়। মায়ের উপর ভীষণ রাগ হয়, তার শালুককে প্রতিযোগিতায় পাঠানো উচিত হয়নি। বেচারির পরিস্থিতি খারাপ হয়ে গেছে। বকুল ধীরে সুস্থে শাড়ি বদলে ফেললো। সেখানে বসে থেকে চারু, বকুল আর রাখি কিছু কথা বলছিল। জেনিফারও ছিল। বকুল বারবার তাকানোতে সে বুঝতে পারলো বকুল দূরদর্শী, তার চোখের ভাষা ধরে ফেলেছে। জেনিফার চোরের মতো স্থান ত্যাগ করলো। সে সময় এক দাসী এসে বলল, সন্ধ্যামা, গিন্নিমা মিষ্টি পাঠিয়েছে, আপনি একটা তুলে আরেকটা বেলি মাখি দিন। শালুক যেহেতু চলে গেছে তাই বকুল একাই দুটো মিষ্টি খেয়ে ফেলেছে, সাথে চারুও খেয়েছে। তাদের জানা ছিল না মিষ্টিটা রজন পাঠিয়েছে। মিষ্টিটা খেতে বকুল মাতাল হয়ে যাবে, আর তার আচরণে জমিদার বাড়ির ইজ্জত ধুলে মিশে যাবে। এটাই ছিল রজনের পরিকল্পনা। দাসী চলে যেতে বকুল আর চারু অন্দরমহলের দিকে পা বাড়াতে দুজনের মাথা ঘুরে ওঠে। চারু একটা মিষ্টি খেয়েছিল তাই তার মাথা কম ঘুরছিল। সে পানি নিয়ে আসবে জন্য অন্যদিকে পা বাড়ায়। নুহাশ খবর পেয়ে অন্দরমহলের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ দেখে সামনে বকুল, কিন্তু সে আর আগের মতো নেই। একটু মোটা হয়েছে, নাকে নথ, হাত ভর্তি লাল চুড়ি, হাতে শাপলা ফুল লাগানো মেহেদি দেয়া। যে জিনিসটা দেখে নুহাশের আত্মা কেঁপে উঠল তা হলো বকুলের গলায় হায়দারদের বংশীয় সীতাহার। তার সর্বাঙ্গে ঠান্ডা কিছু ছড়িয়ে পড়ল। বুকের বাপাসটা কেমন ছ্যাদ করে উঠল। বকুল দুলতে দুলতে পড়ে যেতে লাগলে নুহাশ তাকে ধরতেই যাবে, সেই মুহূর্তে জাহিদ তাকে খপ করে ধরে একটানে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। নুহাশের উদ্দেশ্যে বলে, সাহায্য করতে চেয়েছেন জন্য ধন্যবাদ,
তবে নিজের স্থির ভার বড় মতো শক্তি জাহিদ হায়দারের আছে। কি জাদু, কি খেয়েছো তুমি? জাহিদকে দেখে নুহাস ফাটা কণ্ঠে বলল, জাহিদ ভাই। আরে নুহাস, তোকে তো চেনাই যাচ্ছে না রে। শহরে গিয়ে আরো ধলা হয়ে এসেছিস। আমরাই খালি কালুয়া, বাকি সব ধুলুয়া। হায় দয়াল, এখানে কেন তুই? বকুল তোমার বউ, অর্ধাঙ্গিনী, ওয়াইফ। মস্করা করছো ভাই? লে মারা বালছাড়া, তুমি কি আমার বিয়াই লাগো যে আমি মস্করা করব? নুহাস আর কিছু বলার আগে বকুল বলে উঠল, কে আছো? আমার বরকে ডেকে দাও। লেফটেন্যান্ট সাহেব, আপনি কোথায়? তোমার পিছে। ও, এই তো, এই তো আমার বর। আম্মার বর না সুকণ্ঠী, আম্মার বর না, তোমার বর। হুম হুম, আমার বর, আমার স্বামী। নুহাস সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। জাহিদের সামনে নিজের অশ্রু আড়াল করে সে জায়গা ত্যাগ করলো। এক ছুটে বেরিয়ে গেল। চারু নেশায় টলমলে পা নিয়ে ধূপ করে পড়ে যেতে নিলে দেখলো কেউ তাকে ধরেছে। চারু কারু? কে? জয় ভাই? হ্যাঁ, জয় ভাই। এত খুশি হওয়ার কি হলো? আর কিছু বলার আগে চারু অজ্ঞান হয়ে গেল। জয় বাঁকা হেসে তাকে তুলে বলল, সবাই মেঘনা চাইতেই জল পায়, আমি তো মেঘনা চাইতে বন্যা পাইয়া গেলাম। তুমি জানো চারু কারু, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এটা শুনলে তো আবার ফিট খেয়া যায় বাগা। বকুলকে ধরে জাহিদ একটা ঘরে নিয়ে এসেছে। আজ এই ঘরেই থাকতে হবে। দরজা লাগানোর পর বকুল এসে জাহিদের পাঞ্জাবির কলার চেপে বুকে মুখ গুজিয়ে বলছে, এই কে আছো? আমার লেফটেন্যান্ট সাহেবকে খবর দাও। আমি তাকে ডাকছি। ডাক্তার সাহেব, আপনি কোথায়? তোমার সামনে। একটা ডাক্তার, দুইটা লেফটেন্যান্ট, তিনটা কর্নেল, হ্যাঁ, পাঁচটা ইরফান হায়দার জাহিদ। শেষমেশ নামটাই উল্টে দিলে। কি খেয়ে টাল হয়েছ, বিদেশি না বাংলা মাল? ওই মিষ্টি এসে দাসী দিয়ে গেল। বকুল খেয়ে মিষ্টি মাতাল হয়ে গেল। বাহ, আমার ঢ্যাঙ্গা মারা বউটার কি শক্তি, তাকে খেয়ে মিষ্টি মাতাল হয়ে গেল। এই শুনুন, ওই জেনিফার আপনার উপর নজর দেয় কেন? হ্যাঁ, কাল থেকে মুখ ঢেকে বেরোবেন, এই যে আমার শাড়ি দিয়ে। জেনিফার? ও জেনিফার, হ্যাঁ, যেই জারফারি হোক, আপনি ওদিকে তাকালে একদম চোখ দিয়ে হাত তুলে নেব। আচ্ছা নিও। একদম আপনার মতো ঢ্যাঙ্গা মারা করে জয় বাংলা করে দেব। বাংলা জিতেছিল? ও হি হি, জয় পাকিস্তান করে দেব। সবাই বলো জয় পাকিস্তান। ফ্রম জাহিদ কালুয়া ঢ্যাঙ্গা মারা যান। এই চোপ, আমার জামাই কালুয়া নয়, আপনি কালুয়া। আমার জামাই বিশ্ব সুন্দর, কঠিন সুন্দর শ্যামপুরুষ না, বকুলের ব্যক্তিগত পুরুষ। বাস দৃষ্টির ডানভর তিলওয়ালা আমার স্বামী। বলুন কে? তোমার স্বামী। বাহ, আমি কালুয়া কিন্তু তোমার স্বামী আমি, আবার বিশ্ব সুন্দর। ব্যাপারটা কেমন স্বামীকে ঠকানোর জন্য স্বামীর সাথে পরকীয়া হয়ে গেল না? বকুলের মাতলামি দেখে জাহিদের ভীষণ মজা লাগছে। ওদিকে জ্ঞান ফেরার পর থেকে শালু জয়ীলের সাথে কোনো কথা বলছে না, গাল ফুলিয়ে চোখ কুচিয়ে বসে আছে।